আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই দুর্যোগকালীন সময়েও তোমরা নিরাপদে আছো, সুস্থ আছো। তো আমরা অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ক্লাস করতে পারিনি, তোমরা জানো। এটা নিয়ে তোমরা যেমন ব্যথিত, ঠিক তেমনি ভাবে আমরাও ব্যথিত যে আমরা তোমাদেরকে অনেক বেশি মিস করেছি। আশা করি তোমরাও আমাদেরকে মিস করেছো। তো স্কুলের ক্লাস করতে না করতে করতে তোমরা আশা করি এক সময় ক্লান্ত হয়ে গিয়েছো বা বোর হয়ে গিয়েছো বাসার মধ্যে থাকতে থাকতে। তো অনেকদিন পরে আমাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করার জন্য। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো চতুর্থ শ্রেণীতে আমি তোমাদেরকে ইংরেজি পড়াই। সো সেখানে দেখো আমরা গ্রামার আইটেম আছে আমাদের এবং আমাদের কিছু মডেল কোশ্চেনের আইটেম আছে। তো এখন খেয়াল করি আমরা, দেখো গ্রামার আইটেমের মধ্যে যে বিষয়গুলো তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কি কি। প্রথমত হচ্ছে সেন্টেন্স, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং দেন হচ্ছে টেন্স। তো তোমাদেরকে অর্ধবার্ষিকী এবং বার্ষিক সিলেবাসে যে ক্লাস টেস্ট হয় সেই ক্লাস টেস্টের মধ্যে এই টপিকগুলো কি করে দেওয়া ছিল, ভাগ করে দেওয়া ছিল এবং অন্তর্ভুক্ত করে দেওয়া ছিল। তো সেক্ষেত্রে দেখো তার মধ্যে সেন্টেন্স, পার্টস অফ স্পিচ বা টেন্স এগুলো আংশিক আংশিক ভাবে আমরা এলোমেলো ভাবে অধ্যয়ন করেছি ক্লাসের মধ্যে, আমরা পুরোপুরি শেষ করতে পারিনি। তো পঞ্চম শ্রেণীতে ওঠার ঠিক আগ মুহূর্তে আমরা যে কতটুকু ক্লাস করার সময় পেয়েছি, আমরা চেষ্টা করব আমাদের ইংরেজির এই বেসিক বিষয়গুলো একটু ডেভেলপ করতে। একটা জিনিস সেক্ষেত্রে খেয়াল করবে, দেখো এগুলো কিন্তু শুধুমাত্র যে ক্লাস 4 এ সীমাবদ্ধ বা 5 এ সীমাবদ্ধ এমনটি নয়। আমরা যতদিন ইংরেজি শিখছি বা পড়ছি ততদিন আমাদের এই বিষয়গুলোকে একটি ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। আমরা যদি এগুলো এই ছোট ক্লাসে যদি ভালোভাবে অধ্যয়ন করে ফেলতে পারি এবং আমরা এখানে বেসিক আইডিয়াটা নিয়ে উপরের ক্লাসে যেতে পারি, তাহলে দেখবে আমাদের উপরে যে কোনো শ্রেণীতে ইংরেজি আমাদের কাছে কঠিন মনে হবে না। জাস্ট আমরা ভোকাবুলারিটা ডেভেলপ করলে ইংলিশের যে কোনো সমস্যা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো আজকে আমরা এই জন্য টপিক হিসেবে সিদ্ধান্ত নিয়েছি আমরা সেন্টেন্স আলোচনাটা শুরু করব। চলো আমরা দেখি কতটুকু আলোচনা করতে পারি। তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো সেন্টেন্স কাকে বলে। তো আজকে চেষ্টা করব আমরা যে সংজ্ঞার উপর বেশি গুরুত্ব না দিয়ে গঠন এবং উদাহরণের উপর একটু বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য। তো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, দেখো আমাদের এই বিষয়গুলোর উপরে একটু ডিটেইলস আলোচনা তোমরা আমাদের ইউটিউব চ্যানেল আতাউল করিম নিশান সেখানে পেয়ে যাবে। সেখানে সেন্টেন্সের বিভিন্ন অংশ, পার্টস অফ স্পিচ, টেন্স এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, সংজ্ঞা, উদাহরণ সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। তো তারপরেও তোমাদেরকে আরেকটু উদাহরণের উপর বেশি গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য এই ক্লাসগুলো নেওয়া। আশা করি তোমরা উপকৃত হবে। শুরুতেই দেখি আমরা সেন্টেন্স। তো সেন্টেন্স কাকে বলে? তোমরা নিশ্চয়ই জানো মনের ভাব প্রকাশক শব্দ সমষ্টিকে কি বলে? সেন্টেন্স বলে। অথবা আমরা অন্যভাবে বলতে পারি একাধিক শব্দ সমষ্টি পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে কি বলে? সেন্টেন্স বলে। তোমাদের বইতে সংজ্ঞাগুলো আছে, আমি সেই সংজ্ঞার দিকে না গিয়ে তোমাদেরকে গঠন এবং উদাহরণের দিকে একটু গুরুত্ব দিব, আগেই বলেছি। তো এই জন্য আমি সংজ্ঞাটা লিখলাম না, তোমরা বই থেকে দেখে নিতে পারো। তো যেটা আমরা সংজ্ঞার মধ্যে আমরা কি বললাম, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসতে পারে। তো সব সময় যে আসলে একাধিক ওয়ার্ড বসবে এমন না, মাঝে মধ্যে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হয়ে যেতে পারে। যেমন মনে করো একজন বলল স্টপ, থামো। তো এটা আসলে সংক্ষেপে যদিও প্রকাশ করছে, এটা আসলে বলতে চেয়েছি মনে করো ইউ স্টপ অথবা ইউ শুড স্টপ, এরকম কিছু একটা বলছে। বাট আমরা শুধু স্টপ দিয়ে অনেক সময় শব্দ বা সেন্টেন্স প্রকাশ করে ফেলতে পারি। তো সেদিকে আমরা নাকি আমরা যে জেনারেল যে কনসেপ্ট আছে সেটাই যদি বলি, সেখানে কি থাকবে? একাধিক শব্দ সমষ্টি থাকবে, পাশাপাশি বসবে। একটা জিনিস খেয়াল করো, আমি যদি লিখি এভাবে রাইস ইট আই, সেই চিরাচরিত সেন্টেন্স। তো এটা যেহেতু পরিচিত, এটা যেহেতু সহজ, এটা যেহেতু কমন, এর জন্য আমি আর ব্যতিক্রম করতে কি তোমাদের জন্য কঠিন না করে সহজ এক্সাম্পলটাই দিলাম। এখন খেয়াল করো, আমরা বলেছি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে এবং অর্থবোধক হতে হবে। রাইস ইট আই, প্রত্যেকটা ব্যক্তিগতভাবে আলাদা আলাদা ভাবে কি আছে? অর্থ আছে। কিন্তু দেখো এটা পাশাপাশি এমন ভাবে বসে যে মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না, কারণ এলোমেলো ভাবে বসে আছে, কোনো একটি গঠন মিলছে না। সো বা অর্থ করতে পারছি না। তো আমরা যদি এটাকে সাজিয়ে এভাবে লিখি আই ইট রাইস, তো তাহলে দেখো আমাদের এবার একটু সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করলো যে কি, আমি ভাত খাই। ঠিক একই ভাবে আমরা লিখতে পারি হি রিডস এ বুক,
সে কি করছে, সে একটি বই পড়ছে। আমরা আরো লিখতে পারি they are playing cricket, তারা কি করছে, তারা খেলাধুলা করছে। তাহলে দেখো এখানে একাধিক শব্দ সমষ্টি আছে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। তো তাহলে আমরা এদেরকে কি বলতে পারি, এদের প্রত্যেকটিকে আমরা এক একটি কি বলতে পারি, সেন্টেন্স বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো সেন্টেন্সের মূলত আমরা দুটো অংশ পাবো। সেন্টেন্সের অংশ কয়টি পাবো, দুটি পাবো। একটি হচ্ছে সাবজেক্ট, আরেকটি হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্ট কি, প্রেডিকেট কি, সংজ্ঞাটা তোমরা বইতেই পাবা, আমি একটু মুখে বলছি, খেয়াল করো। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। বাক্যে যার উদ্দেশ্যে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। যেমন আমরা যদি एग्जांपल দেখি তাহলে খেয়াল করো, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে কে ভাত খায়, আমি ভাত খাই। তাহলে এই আই কে উদ্দেশ্য করে এই বাকি অংশটা বলা হলো। আর প্রেডিকেট কি, সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে দেখো আই হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে ইট রাইস, এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক সেম ভাবে হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। কে একটি বই পড়ে, সে। সো হিটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং রিডস এ বুক, বুক এটা হচ্ছে প্রেডিকেট। এরপরে খেয়াল করো, দে আর প্লেইং ক্রিকেট, আর প্লেইং ক্রিকেট, কারা ক্রিকেট খেলছে, দে। সো এই দেটা হচ্ছে সাবজেক্ট এবং এই পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি সাবজেক্ট এবং প্রেডিকেট কি এখন খুব সহজেই বলতে পারবে। আবার বলছি তোমাদেরকে, সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি, সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন প্রথম সেন্টেন্স আমরা বলেছি আমাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, জন্য আই হচ্ছে সাবজেক্ট। পরের সেন্টেন্সে হি রিডস এ বুক, হি তাকে উদ্দেশ্য করে কিছু বলে, সেইকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে, এজন্য এখানে হিটা হচ্ছে সাবজেক্ট। এন্ড দেন দে আর প্লেইং ক্রিকেট, তাদেরকে উদ্দেশ্য করে কারা ক্রিকেট খেলছে, তারা, তারা হচ্ছে সাবজেক্ট এবং বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। তো তাহলে যে কোনো সেন্টেন্স দিয়ে এখন তোমাদেরকে যদি বলা হয় সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা করতে, আশা করি তোমরা খুব সহজেই সেটা করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু পরবর্তী পড়ায় যাই। আচ্ছা, एग्जांपल গুলো থাক, আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রিয়, এবার আমরা একটু গঠন বলি। যদি একটা সেন্টেন্স, জেনারেলি আমরা যদি একটা সেন্টেন্স গঠন করতে যাই সেখানে কি কি লাগে তোমরা নিশ্চয়ই জানো। একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের প্রয়োজন হবে, প্রথমে প্রয়োজন হবে সাবজেক্ট, এরপরে প্রয়োজন হবে ভার্ব এবং সবশেষে লাগবে অবজেক্ট, অথবা অনেক সময় আমরা সেটাকে এক্সটেনশনও বলতে পারি, সংক্ষেপে লিখলাম এক্সটেনশন। তাহলে খেয়াল করো শুরুতে কি লাগবে, একটা সেন্টেন্সের জন্য আমাদের শুরুতে একটা সাবজেক্ট লাগবে, তারপরে একটি ভার্ব লাগবে, তারপরে একটা অবজেক্ট বা এক্সটেনশন। এটা হচ্ছে একটা সেন্টেন্সের স্বাভাবিক গঠন। তো তাহলে চলো দেখি আমরা এখানে একটু সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট গুলো একটু আলাদা করতে পারি কিনা। আমি এইগুলো একটু মুছে দিচ্ছি, এদিকে অংশটা মুছে দিই। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা একটু আগে তো সাবজেক্ট শিখে ফেললাম। সো আমাদের সাবজেক্ট নিয়ে আর সমস্যা নেই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে হি সাবজেক্ট, এখানে দে হচ্ছে সাবজেক্ট। আমরা সাবজেক্ট চিনে ফেলেছি। তো এবার খেয়াল করো ভার্ব এবং অবজেক্ট। তো পার্সোনাল পড়ার সময় তোমরা শিখবে। তাছাড়া ইতিমধ্যে তোমরা আশা করি জানো ভার্ব কোনটা, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। তাহলে দেখো খাওয়া, এখানে এটি একটি কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটি হচ্ছে ভার্ব। হি রিডস এ বুক, পড়া একটা কাজ বোঝাচ্ছে, এটা হচ্ছে ভার্ব। আর প্লেইং, আমরা টেন্স বলে তখন বুঝতে পারবো এটি একটি কন্টিনিউয়াস টেন্স, পুরোটা মিলিয়ে হচ্ছে ভার্বের কাজ করছে, সেই পুরোটাই হচ্ছে ভার্ব। তাহলে দেখো সাবজেক্ট এবং ভার্ব এর পরে যে অংশটা থাকে সেটাই হচ্ছে মূলত অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আমরা এখানে লিখে দিলাম অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা আবার বলছি, দেখো একটি সেন্টেন্সের স্ট্রাকচার সাধারণত কি হয়, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকে। আবার বলছি, শুরুতে কি থাকে, সাবজেক্ট, দেন ভার্ব, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। তো দেখো এবার সাবজেক্টের জায়গায় এখানে কি আছে, আই আছে, হি আছে, দে আছে। সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে, অনেক সময় মাঝে বা শেষে বসবে না, মাঝে বসতে পারে। তো আমরা সেগুলো উপরে ক্লাসে আরো ডিটেইলস পড়লে তখন জানতে পারবো। তবে স্বাভাবিকভাবে আমরা এতটুকুই বলতে পারি, সাবজেক্ট কোথায় বসে, সেন্টেন্সের শুরুতেই বসে। এরপরে দেখো ভার্ব, আমরা জানি কোনো কাজ করাকে ভার্ব বলে। ইট, রিডস, আর প্লেইং, এগুলো হচ্ছে যখন একটা কাজ করা বোঝাচ্ছে।
এজন্য এখানে এগুলো হচ্ছে ভার্ব এবং যে বাকি অংশটা আছে সেগুলি হচ্ছে অবজেক্ট। তাহলে কি কি পেলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি খুবই ক্লিয়ার। আমরা একটু পরবর্তীতে যাই। মুছে ফেলি এটা। সেক্ষেত্রে এবার আমরা একটু ক্লাসিফিকেশনে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। তোমরা জানো সেন্টেন্স কত প্রকার? তোমরা জানো সেন্টেন্স হচ্ছে, বলো দেখি, নিশ্চয়ই জানো 5 প্রকার। সেগুলো কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আমরা যেগুলো লিখি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তারপর হচ্ছে অপটেটিভ এবং সবশেষে কি? এক্সক্লেমেটরি। আবার বলছি দেখো, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেখানে আমরা জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তো এই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে আমাদের আগে থেকে আশা করি কিছুটা ধারণা আছে। তারপর আমরা একটু পরিষ্কার করে নিই। অ্যাসার্টিভ অর্থ কি? বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ এরকম ধরনের বাক্য। অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করবে এমন বাক্য। এক্সক্লেমেটরি হচ্ছে উচ্ছ্বাস, আনন্দ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করবে, সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তো প্রিয় শিক্ষার্থীরা, একদিন আমরা তোমাদেরকে খুব বেশি পরিমাণে চাপ না দিয়ে আস্তে আস্তে করে শেখার চেষ্টা করছি। তো আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি, তবে তোমাদের জন্য আমরা কিছু হোমওয়ার্ক দিচ্ছি, খেয়াল করো। তো শুরুতে দেখো, শুরুতে আমরা কি শিখেছিলাম? সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কয়টি অংশ এবং কি কি সেটা শিখেছি। তো তোমাদের 1 নাম্বার কাজ হচ্ছে সেন্টেন্স কাকে বলে এর কয়টি অংশ ও কি কি। তো খেয়াল করো, সেন্টেন্স কাকে বলে তোমরা জানো এবং কয়টি অংশ সেটাও জানো। দুটি অংশ আছে, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে প্রেডিকেট। এটা গেল 1 নাম্বার কাজ। 2 নাম্বার বললাম, বি নাম্বার কাজ, 5টি শব্দ গঠন করো। মেক 5 meaningful sentences and underline subject and predicate। 5টা মিনিংফুল সেন্টেন্স গঠন করবে এবং সেখানে সাবজেক্ট এবং প্রেডিকেটের অংশগুলো কি করতে হবে? তোমাকে আন্ডারলাইন করে আইডেন্টিফাই করে লিখে দিতে হবে। তো আমি তোমাদেরকে ভার্বগুলো দিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। খুবই সহজ সহজ ভার্ব দিয়ে, মনে করো আমরা গো দিয়ে একটা করব, তারপরে ড্রিঙ্ক দিয়ে করব, তারপরে ভিজিট দিয়ে করব, প্লে দিয়ে করব, সুইম দিয়ে করব। কয়টি হলো? 1 2 3 4 5, 5টি সেন্টেন্স, 5টি ভার্ব হয়ে গেল। তো এই ভার্বগুলো দিয়ে তোমরা 5টা মিনিংফুল সেন্টেন্স গঠন করবে। কোন স্ট্রাকচার দিয়ে? নিশ্চয়ই তোমাদের মনে আছে স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তো এই স্ট্রাকচারটা দিয়ে তোমরা কি করবে? 5টা সেন্টেন্স গঠন করবে এবং সেই সেন্টেন্স গঠন করে সেখানে সাবজেক্ট এবং অবজেক্টকে, প্রেডিকেটকে তোমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং সবশেষে আমরা কি শিখেছি? সবশেষে আমরা শিখেছি যে সেন্টেন্স কত প্রকার ও কি কি। জাস্ট এটা।
ওকে, তো এই হচ্ছে আমার তোমাদের কাজ। আবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে। দেখো আমরা শুরুতেই বলেছিলাম সেন্টেন্স কাকে বলে, এর কয়টি অংশ কি কি, এটা করবে। তারপরে আমরা এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন, এই গঠন ব্যবহার করে এই ভার্বগুলো দিয়ে গো, ড্রিঙ্ক, ভিজিট, প্লে, সুইম, সাবজেক্ট এবং প্রেডিকেট তোমাদের ইচ্ছা মতো বসাতে পারবে, বাট যাতে সঠিক হয়। 5টা সেন্টেন্স গঠন করবে এবং সেগুলোতে সাবজেক্ট এবং অবজেক্ট প্রেডিকেট অংশকে আন্ডারলাইন করতে হবে। এবং সবশেষে সেন্টেন্স কত প্রকার ও কি কি, এই যে আমরা সেন্টেন্স শিখেছি 5 প্রকার এবং কি কি সেখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো এগুলো তোমরা খাতায় লিখে ছবি তুলে আমার এই পোস্টের কমেন্টে তোমাদেরকে কি করতে হবে, তোমরা সেখানে আপলোড করবে। এবং সেইখানে প্রথম আনসার করার সময় শুরুতেই তোমার নাম এবং রোল নাম্বারটা লিখে দিলে আমার তোমাদের চিনতে সুবিধা হবে। তাহলে আবার বলছি, খাতার শুরুতে অথবা লেখার শুরুতে হলে ভালো, তোমার আনসার করার শুরুতে তোমার নাম এবং রোল নাম্বার লিখে দিয়ে তোমরা খাতার মধ্যে লিখে সুন্দরভাবে সেগুলো সেখানে পোস্ট করবে। তো এই ছাড়াও তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে করতে পারো, সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা পরবর্তী ক্লাসে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো শিক্ষার্থী, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা এর পরের পার্ট থেকে শুরু করব। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।